অন্য দলের কাউকে জামায়াতে নিতে লাগবে কেন্দ্রের অনুমতি। মন্ত্রীদের কমপক্ষে 10 লাখ, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত, মন্তব্য নূরের। জামায়াত এনসিপির পতন শুরু হয়েছে, মন্তব্য রাশেদ খানের। নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব। নিরাপদ সড়ক নিয়ে সবাইকে সরব দেখতে চান ইলিয়াস কাঞ্চন। খাই খাই মানসিকতা ছাড়তে বললেন বিএনপির এমপি রফিকুল। কচুয়ার 3 গ্রামের মানুষের একমাত্র সড়ক এখন মৃত্যুফাঁদ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার ব্যাপারে জরুরি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই। আজ সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী নূর বলেন, অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন এড়াতে এবং সামাজিক প্রত্যাশা পূরণের জন্য মন্ত্রীদের ন্যূনতম মাসিক বেতন 10 লাখ টাকা এবং সংসদ সদস্যদের বেতন 5 লাখ টাকা নির্ধারণ করা উচিত। নুরুল হক নূর তার বক্তব্যে জনপ্রতিনিধিদের বর্তমান আয় ও মাঠ পর্যায়ের বাস্তবতার ব্যবধান তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে একজন সংসদ সদস্যের মূল বেতন প্রায় 55,000 টাকা এবং মোট ভাতা মিলে পান প্রায় 1,70,000 টাকা। অন্যদিকে একজন মন্ত্রীর মূল বেতন 1,05,000 টাকা এবং প্রতিমন্ত্রী 92,000 টাকা। তিনি বলেন, এলাকায় গেলে সাধারণ মানুষ চিকিৎসা, বিয়ে, খেলাধুলার পুরস্কার সহ নানা সামাজিক সহায়তার জন্য আসে। বিপুল ব্যক্তিগত সম্পদ না থাকলে এই সামান্য আয় দিয়ে সামাজিক এইসব প্রত্যাশা পূরণ করা কঠিন, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি করে। নিরাপত্তা ও যাতায়াত সুবিধার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আরও প্রস্তাব করেন, দায়িত্ব পালনকালে সংসদ সদস্যদের জন্য সরকারের পক্ষ থেকে প্রাডো বা নিরাপদ গাড়ির ব্যবস্থা করা উচিত, যা মেয়াদ শেষে সরকারি পরিবহন পুলে ফেরত যাবে। সুশাসন প্রতিষ্ঠায় দক্ষিণ পূর্ব এশিয়ার উদাহরণ টেনে নুরুল হক নূর বলেন, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ এবং মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ প্রথমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সম্মানজনক বেতন ভাতা নিশ্চিত করেছিলেন। এরপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয় এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মব সৃষ্টি করছে। তিনি বলেন, এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, তবে বিরোধী দলের কিছু নেতা বিদেশি অতিথিদের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানেও মব সৃষ্টি করছে। তিনি আরও দাবি করেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় জামায়াত ও এনসিপিকেই নিতে হবে। এ সময় রাশেদ খান বলেন, বিএনপি দুর্বল হলে জামায়াতও ক্ষতিগ্রস্ত হবে এবং আওয়ামী লীগ ফিরে এলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজেও অংশ নিতে চান তিনি। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই সাকিব বলেন, সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়া সহ
সহ যা যা করা প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। সাকিব বর্তমানে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে খুব বেশি দেরি করতে চান না। সাকিব বলেন, এখনও বিভিন্ন লিগ খেলছি, ভালো লাগছে, খেলাটাও উপভোগ করছি, কিন্তু বয়স তো আর আমার পক্ষে নেই, তাই অবসর নেওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে চাই না। সাক্ষাৎকারে সাকিব জানান, 2024 সালের শেষ দিকে একবার সরকারের নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন, কিন্তু যাত্রাপথেই তাকে ফিরে যেতে বলা হয়। তার ভাষ্য, বিমানবন্দরের লাউঞ্জ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু পরে দুবাইয়ে নেমে জানতে পারেন বাংলাদেশে আর যেতে পারবেন না। সেখান থেকে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে যান। সাকিব বলেন, 12 ঘন্টার মধ্যে কি পরিবর্তন হয়েছিল সেটা আজও জানি না। পরে শুনলাম ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা পোস্ট করার কারণে নাকি আমাকে আসতে দেওয়া হয়নি। এটি দেশে ঢুকতে দেওয়ার কেমন মানদণ্ড তা আমার মাথায় আসে না। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন সাকিব। তিনি জানান, সেখানে তিনি কেবল দেশের শান্তি ও উন্নতির কথা বলেছেন এবং এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল দলের নেতাকর্মীদের খাই খাই মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন। পোস্টে তিনি অভিযোগ করেন, গত 6 মাসে দলের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে অবস্থান নেওয়া, তাদের বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়া এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে ফেরানোর মতো কর্মকাণ্ডে জড়িয়েছেন। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনি দক্ষিণপাড়া, কলমি বুনিয়া ও উত্তর পিঙ্গরিয়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি ও কাদা জমে যায়। বড় বড় গর্ত ও ভাঙনের কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, কৃষক ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া এবং যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।